হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটি ঘড়ি 1400 টাকায় বেচলে প্রাপ্ত লাভ 1025 টাকায় বেচলে যা ক্ষতি হয় তার থেকে 25 টাকা বেশি। আমাদের বলছে ঘড়িটার ক্রয় মূল্য কত। দেখো আমাদের কি বলছে, আমাদের ঘড়িটার ক্রয় মূল্য বার করতে বলেছে, মানে আমাদের কি কস্ট প্রাইস বার করতে হবে। ঠিক আছে, আমাদের বলছে যদি ঘড়িটাকে 1400 টাকায় বেচা হয় তাহলে কি হয়, লাভ হয়। ঠিক আছে, আর যদি 1025 টাকায় বেচা হয় তাহলে কত হয়, লস হয়। ঠিক আছে, তাহলে 1400 টাকায় বেচলে যদি আমার প্রফিট হয় আর 1025 টাকায় বেচলে আমার কি লস হচ্ছে। ঠিক আছে, কিন্তু কত প্রফিট কত লস বলছে না, আমাদের বলে দিয়েছে প্রাপ্ত লাভ ক্ষতির থেকে 25 টাকা বেশি। দেখো আমাদের এখানে লস হলে ক্ষতি হয়, কিন্তু ক্ষতির পরিমাণ আমাদের বলে দেয়নি। তো আমরা ধরে নিই যে ক্ষতি অর্থাৎ লসের পরিমাণ হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে প্রফিট কত হয়ে যাবে, আমাদের বলেছে লসের থেকে 25 টাকা বেশি, তাহলে প্রফিট হয়ে যাবে এক্স প্লাস 25। ঠিক আছে, বোঝা গেল এটা প্রফিট আর লস। এইবার আমরা যদি এই যে প্রফিটে বিক্রি অর্থাৎ এই প্রফিটে বিক্রির থেকে যদি আমরা প্রফিটটাকে বিয়োগ করে দিই, এক্স মাইনাস এক্স প্লাস 25 যদি বিয়োগ করে দিই তাহলে কী থাকে, লাভে বিক্রি থেকে লাভ বিয়োগ করলে কী থাকে, কস্ট প্রাইস পড়ে থাকে। আর এখানে কি লসে বিক্রি, লসে বিক্রি থেকে যদি আমরা লসটা যোগ করে দিই তাহলে কী হয়, তাহলে আমরা কস্ট প্রাইস পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এই দুটো কি, এই দুটো সমান। বোঝা গেল, তাহলে ভাঙাও। দেখো যদি আমরা একটা বিয়োগ করি তাহলে 1375 মাইনাস এক্স ইজিক্যাল টু 1025 প্লাস এক্স। ঠিক আছে, এক্সটা যদি অপোজিটে চলে যায় তাহলে আমার হয়ে যায় 2x হয়ে যাচ্ছে, আর এখানে 1375 থেকে 1025 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 350। তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে আমার 175। আমার কোশ্চেনে জানতে চাইছে কি ঘড়িটার ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য যেখানে এখানে এক জায়গায় এক্স মান বসাও, এখানে এক জায়গায় এক্স মান বসাও, এখানে এক জায়গায় বসালে হয়ে যাবে। তাহলে আমরা 1025-এর সঙ্গে যদি লস অর্থাৎ 175 যোগ করে দিই তাহলে আমরা কস্ট প্রাইস পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে, 001 অর্থাৎ 1200 হয়ে যাচ্ছে। বোঝা গেল, তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত ছিল, ঘড়িটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 1200 টাকা। অপশান কোথায় আছে, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রমা তার মাসিক বেতনের 15% ইএমআই দেয়। বলছে বাকি বেতনের 10% ইন্টারনেট বিল এবং 20% ঘর ভাড়া দেয়। বলছে তারপরও যদি তার কাছে 24,990 টাকা থাকে তবে তার বেতন কত জানতে চেয়েছে। তো কোশ্চেন ইজি আছে, দেখো আমাদের কি বলছে, তার বেতন কত জানতে চেয়েছে। তো ধরে তার বেতন হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, সেখান থেকে কি করছে, সেখান থেকে এসে 15% ইএমআই দিচ্ছে। আচ্ছা 15% ইএমআই দিলে বাকি কত থাকে, 100 থেকে 15 বিয়োগ মানে 80% টাকা পড়ে থাকে। তাহলে 85% মানে 85% মানে হচ্ছে 85/100। এ বলছে এই বাকি বেতনের মানে বাকি এই যে বেতন পড়ে আছে 85/100 মানে 80%, তার 10% ইন্টারনেট বিল দিচ্ছে আর 20% কি দিচ্ছে, বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে যদি 10% ইন্টারনেট বিল দেয়, 20% বাড়ি ভাড়া দেয়, মানে ওর কত হচ্ছে, মোট 30% তার খরচা হয়ে যাচ্ছে। তাহলে এই বাকি বেতনে যদি 30% বিয়োগ করে দিই তাহলে 100 থেকে 30 বিয়োগ মানে কত পড়ে থাকে, আর পড়ে থাকে হচ্ছে 70%। তাহলে এর সঙ্গে ইন্টু 70% করে দাও, 70%/100। এই এত কিছু খরচ করার পরেও বলছে এখন 24,990 টাকা পড়ে আছে, থাকছে কত, 24,990 টাকা পড়ে আছে। ঠিক আছে, এখান থেকে এক্সের মান বার করে নাও, বেতন পেয়ে যাবে। দেখো যদি আমরা কাটি, একটা শূন্য কাটা একটা শূন্য কাটা, 7 দিয়ে যদি কাটি 3 7 21 39, তাকে হচ্ছে 5 7 35, 4 49, 7 7 49, শূন্য। এবার একে যদি 17 দিয়ে কাটি, দেখো 5 17 85। ঠিক আছে, 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 1 35, 17 1 17, 100 210 থাকছে। আবার যদি 5 দিয়ে কাটি, 4 5 20, 5 দুগুণে 10, তাহলে 42 থাকছে। মানে এখানে এক্স ইজিক্যাল টু কী পড়ে থাকছে, নিচে দুটো আগে 3টে শূন্য, 3টে শূন্য, আর এখানে 42 মানে 42-এর পরে 3টে শূন্য, মানে তার বেতন হয়ে যাবে 42,000 টাকা। বুঝে গেল, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, আকাশ কোনো দ্রব্য ধার্য মূল্যের ওপর 25/2% ছাড়ে কিনে ওই ধার্য মূল্যের ওপরই বলছে 35/2% লাভে বিক্রি করে, তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হয় আমাদের জানতে গেছে। দেখো আমাদের কি বলছে, 25/2% ছাড়ে কিনে। আচ্ছা 25/2% মানে কত, 25/2% মানে হচ্ছে 25/2 ইন্টু 100, মানে আমরা বলতে পারি 4 25 100, মানে আমরা ইজিক্যাল টু বলতে পারি 1/8 বেড়াচ্ছে। ঠিক আছে, ঠিক আমরা পার্সেন্টেজ 100 ধরে করবো না, 100 ধরে করলে আমরা এখানে পার্সেন্টেজ বার করতে খুব প্রবলেম হবে। ঠিক আছে, তাই আমরা ভগ্নাংশ আকারে করবো। দেখো যদি আমরা এখান থেকে ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস 8 ধরি
এমপি ইজিক্যাল টু 8 ধরি, তাহলে কি বলছে ছাড় কত পাচ্ছে, 1 টাকা ছাড় পাচ্ছে। তাহলে তার কস্ট প্রাইস কত হয়ে যাবে, 8 টাকার উপর 1 টাকা ছাড় মানে কত, 7 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এবার বলছে এই ধার্য মূল্যের উপরই, মানে এই মার্কেট প্রাইসের উপরই সে 35/2% লাভ করে। ঠিক আছে, তো 35/2 আছে, তো আমরা একটু পার্সেন্টেজ করার জন্য দুটোকে শূন্য অ্যাড করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 800-র উপরে যদি 35/2% হয়, তাহলে কত হচ্ছে, পার্সেন্টের জন্য একটু ইন্টু 100 করে দাও, তাহলে 100-তে কাটলে 8, 2-তে কাটলে 4, 4 ইন্টু 35 করলে কত হয়, 4 ইন্টু 35 করলে 4 5 20, 0 থেকে 2, 3 4 2 14, মানে 800 টাকার উপরে কত হয়, 140 টাকা লাভ হয়। তাহলে সে কত টাকা বিক্রি করে মোট মালটাকে, 800 প্লাস 140, মানে মোট 940 টাকা দ্রব্যটাকে বিক্রি করে। ঠিক আছে, তার ফলে সে তার 35/2% লাভ হয়। এবার তার মোটের ওপর কত লাভ হয়, দেখো সে কিনেছিল ক টাকায়, কিনেছিল 700 টাকায়, বেচেছে কত, 940 টাকায়, তার লাভ কত হয়েছে, 240 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হয়, প্রফিট পার্সেন্টেজ বার করার সূত্র আমরা জানি, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রফিট কত হয়েছে, 240, কস্ট 240 কস্ট প্রাইস হচ্ছে 700 টাকা ইন্টু 100। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 700। ঠিক আছে, আর যাচ্ছে না, তাহলে আমার থাকছে কত, 240/7 থেকে, দেখো 240/7 অপশান এতে আছে, এটা এই পার্সেন্টেজ করে রাখো, অপশান দেখো 240/7 আছে, এই অপশান এতে আছে 240/7%। ঠিক আছে, তার লাভের পার্সেন্টেজ হচ্ছে 240/7%, এটা আমাদের অ্যান্সার। বুঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রমেশ মোট 40,000 টাকার মধ্যে প্রথম ব্যাংক থেকে 10% হারে এবং 12% হারে দ্বিতীয় ব্যাংক থেকে ঋণ নেয়। ভালো কথা, বলছে যদি তাকে মোট 4,440 টাকা বার্ষিক সুদ দিতে হয়, তবে প্রথম ব্যাংক থেকে সে কত টাকা ঋণ নিয়েছিল জানতে গেছে। দেখো আমাকে ওরা দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে 10% হারে প্রথম ব্যাংক থেকে নিয়েছে, আর 12% হারে দ্বিতীয় ব্যাংক থেকে নিয়েছে, আর তাকে মোটের ওপর বলছে 4,440 টাকা বার্ষিক সুদ দিতে হচ্ছে। দেখো 40,000 টাকার উপর 4,400 টাকা বার্ষিক সুদ দিতে হচ্ছে, তাহলে থেকে বার্ষিক কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে আমরা সেটা বার করে নিই, তারপর আমরা কী করবো, এটা থেকে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো তোকে সুদ দিতে হচ্ছে 4,440 টাকা কতর উপরে, 40,000 টাকার উপরে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট কত হচ্ছে, যদি আমরা ভাঙাই, দুটো আগে 3টে শূন্য, 3টে শূন্য কাটা। ঠিক আছে, তাই থাকছে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 10 কে 40, 4 দিয়ে কাটলে 1 মানে 111/10%। ঠিক আছে, এটাকে এইভাবে রাখো। এবার দেখো আমাদের কী বলেছে, আমাদের বলছে প্রথম ব্যাংক থেকে 10% হারে টাকা নিয়েছে। ঠিক আছে, আর দ্বিতীয় ব্যাংক থেকে 12% হারে টাকা নিয়েছে। ঠিক আছে, আর তাকে প্রত্যেক বছর মোটের উপর তাকে এত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, তাহলে এটাকে এই টোটালটাকে মাঝখানে বসাও, 111/10%। ঠিক আছে, অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, এখান থেকে এটা বিয়োগ করো। দেখো যদি সমাধান করতে যাও, তাহলে এখানে একটা 10 গুণ করে দাও, তাহলে ওপরটা কেটে যাচ্ছে, 10 কেটে যাচ্ছে, তাহলে এর সঙ্গে 10 গুণ করলাম, মানে এর সঙ্গে 10 গুণ করতে হবে, এর সঙ্গে 10 গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 120, আর এটা হচ্ছে 111। তাহলে 111 থেকে 120 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে কত, 9, আর 100 থেকে 111 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 11। ঠিক আছে, তাহলে আমার প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংকের রেশিও কত দাঁড়ালো, 9:11। এটা কী দাঁড়ালো, এটা তার ঋণের মানে মূলধনের অনুপাত গেলো। ঠিক আছে, 9 আর 11। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চেয়েছে কি, আমাদের জানতে চেয়েছে যে সে প্রথম ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিল। ঠিক আছে, দেখো মোট ঋণ কত, মোট ঋণ হচ্ছে 40,000 টাকা, অনুপাতে কত, প্রথম ব্যাংক থেকে 9, দ্বিতীয় ব্যাংক থেকে 11, মানে 9 আর 11 মোট 20। ঠিক আছে, তাহলে টোটাল যদি ইউনিট 20 ইউনিট হয়, এই 20 ইউনিট ইজিক্যালটা আমরা বলতে পারি 40,000 টাকা সে ঋণ নিয়েছিল, তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হয়ে যাবে 2,000 টাকা। আমাকে জানতে চাইছে প্রথম ব্যাংক থেকে কত ঋণ নিয়েছে, প্রথম ব্যাংকের ইউনিট কত, প্রথম ব্যাংকের অনুপাত হচ্ছে 9, তাহলে 1 মানে যদি 2,000 হয়, 9 মানে হয়ে যাবে 18,000 টাকা। বোঝা গেল, সে তাহলে প্রথম ব্যাংক থেকে 18,000 টাকা ঋণ নিয়েছিল। অপশান সিতে আছে 18,000 টাকা, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন আছে, দেখো বলছে কোনো মূলধন 14 বছরের জন্য 8% সরল সুদে বিনিয়োগ করা হলো। বলছে 14 বছর পর মোট প্রাপ্ত অর্থ, মানে 14 বছর পরে যে সুদ আসলে টাকাটা ফেরত পেয়েছিল সেই অর্থটা আবার 2 বছরের জন্য
10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হলো। বলছে যদি 2 বছর পর 6,678 টাকা সুদ পাওয়া হয়, মানে শুধু ওই চক্রবৃদ্ধি সুদের যে সুদটা 6,678 টাকা 2 বছরে পাওয়া যায়, তবে প্রথমে মূলধন কত ছিল আমরা জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, 14 বছরের জন্য 8% হারে বিনিয়োগ করেছিল, ঠিক আছে। তাহলে 14 বছরে মোট কত সুদ পেয়েছিল সেটা আমরা বের করে নিই। 14 বছরে 8% হারে সুদ পেয়েছে, ঠিক আছে। তাহলে 8 14 112% সুদ পেয়েছে টোটাল। এটুকু বুঝতে পারলে? আমাদের বলছে 14 বছর পর মোট প্রাপ্ত অর্থ 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেছিল। আচ্ছা, মোট প্রাপ্ত অর্থ কত? সুদ আমার 112% টোটাল। আর আমরা আসলটাকে কি ধরি সবসময়? আসলটাকে সবসময় 100% ধরি। তাহলে এটা যদি 100% ধরি, তাহলে 14 বছর পর তার মোট প্রাপ্ত অর্থ কত? প্রাপ্ত অর্থ হয়ে যাবে 212%। এটুকু বুঝতে পারলে? এই 212% সমান একটা অর্থ, সেটাকে কি করেছে, সেটাকে আবার 2 বছরের জন্য 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেছে, ঠিক আছে। আচ্ছা, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য যদি কত কত আমরা বার করে নিই প্রথমে 10% হারে। আচ্ছা, 10% আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সবাই আমরা জানি যে 21% বেড়ায়, ঠিক আছে। তাহলে এটা সমান সমান, দেখো এই সুদ সমান সমান আমাদের বলে দিয়েছে এখানে 2 বছর পরে 6,678 টাকা পাওয়া যায়। তাহলে 21% সমান সমান আমরা 6,678 টাকা বলতে পারি, ঠিক আছে। আমাদের কি বলেছে, আমাদের বলছে প্রথমে মূলধন কত ছিল। দেখো আমাদের 21% মানে হচ্ছে 6,678 টাকা, যেটা কিনা শুধু সুদ পেয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা প্রথমে মূলধনটা বার করে নিই, মানে চক্রবৃদ্ধি সুদের হারে যে টাকাটা বিনিয়োগ করেছিল সেটা যদি বার করতে যাই, তাহলে কি বার করতে হবে, আমাদের 100%-এর মান বার করতে হবে, ঠিক আছে। তাহলে যদি 100% মান বার করি তাহলে কি হবে, 6,678 ডিভাইড বাই 21 ইন্টু 100, ঠিক আছে। 21 দিয়ে কাটো, 3 দিয়ে গেলে 3 একে 3, 3 দুগুণে 6, 63, আর থেকে 3 37, 21 একে 21, 37 থেকে 21 বিয়োগ করলে থাকে 16, 168, যদি 8 দুগুণে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 381 থাকছে, 318 থাকছে, তাহলে 318, তারপরে দুটো শূন্য। এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে প্রথমে ওই চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করেছিল। কিন্তু চক্রবৃদ্ধি যে টাকাটা বিনিয়োগ করেছিল সেটা আমরা পার্সেন্টেজ বার করে রেখেছিলাম, দেখো 212%। এই টাকাটা আমরা বার করে রেখেছিলাম, যে 14 বছর পরে এই টাকাটা পেয়েছিল সেই টাকাটা বিনিয়োগ করেছিল। সেই টাকাটা হচ্ছে 3,100 31,800 টাকা, ঠিক আছে। আমাদের জানতে যে প্রথমে মূলধন কত ছিল। প্রথমে মূলধন বার করতে করতে হবে, দেখো প্রথম মূলধনটাকে আমরা কি ধরেছিলাম, 100% ধরেছিলাম, ঠিক আছে। তাহলে এটা সমান সমান বলতে পারি এই 31,800টাকে এটা সমান সমান বলতে পারি 212%। তাহলে আমাদের বার করতে হবে কত, 100% সমান সমান কত আমাদের বার করতে হবে, এটা সমান সমান কত আমাদের বার করতে হবে, বুঝতে পারলে? তাহলে যদি বার করি তাহলে আমাদের হয়ে যাবে ডিভাইড বাই 212 ইন্টু 100। এটা আমাদের বার করলেই আমাদের মূলধনটা বেরিয়ে যাবে, বোঝা গেল? সেটাকে ভাঙাও। যদি আমরা 4 দিয়ে কাটি, থাকো কি থাকছে, 4 5 20, আর থেকে 1 12, 3 4 12, 53, 4 দিয়ে কাটলে 4 7 28, 31 3 38, 4 9 36, 2 20, 4 5 20, 7,950। এবার যদি 53 মধ্যে পুরোপুরি কাটিয়ে দেখো, 53 দিয়ে পুরো কাটলে 53 একটা 53, ও থাকছে হাতে 6 আর 2 20, 26, 265 থাকছে। 53কে যদি আবার 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করে 3 দিয়ে 5 দিয়ে গুণ করো, 3 5 15, 5 থেকে 1, 5 25 থেকে 26, ঠিক আছে। তাহলে 5 দিয়ে করলে হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 15, এখানে একটা শূন্য আছে এক্সট্রা, ঠিক আছে। তাহলে 150 আর এখানে ইন্টু 100, তাহলে আমার হচ্ছে 150 দুটো শূন্য, মানে 15,000 টাকা সে প্রথমে বিনিয়োগ করেছিল। প্রথমে যে আসলটা বিনিয়োগ করেছিল সেটা হচ্ছে 15,000 টাকা, যেটাকে কিনা 14 বছরের জন্য 8% হারে রেখেছিল। রাখার ফলে আমার কত টাকা বেরিয়েছিল, বেরিয়েছিল হচ্ছে এই 31,800 টাকা। সেটাকে আবার 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেছিল 10% হারে, যেটা সুদ পেয়েছিল 6,678 টাকা। আমাকে জানতে চেয়েছিল প্রথমে কত টাকা বিনিয়োগ করেছিল, প্রথমে হচ্ছে 15,000 টাকা বিনিয়োগ করেছিল। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বোঝা গেল? চলো।